তো ওদেরকে বলে দিয়েছিলাম যে জোর নোটিশ না হয় তো পড়াবো না। এখন ওরা ওদের কানে আসে যদি প্রথম দিন ক্লাস করে। হ্যাঁ, তো নোটিশ চলে আসছে। এটা ইম্পর্টেন্ট আছে। সবথেকে বড় প্লাস পয়েন্ট কি জানিস তো? এটাই তোদের পরীক্ষায় আসবে, নালে পড়াবো না এবার। এটাই আসবে। মাথায় রাখ গেথে রে। এই যে আজকে বললাম ভিডিওতে একদম অন ক্যামেরায় বলছি, ভিডিওটা এনে দেখেন দেখাবি যে বলেছিলেন এত তারিখে এত তারিখে পড়াতে, আপনি বলেছিলেন এটা আসবে না, আসবে। এটা আসবে না বলছি, আসবে। অন ক্যামেরায় বলছি যে এটা আসবে, মানে এটাই আসবে। হ্যাঁ, মাধ্যমিক ধরে আমি আগাবো। স্কুলের কোনো ব্যাপার নাই। স্কুল কি দিবে তোদের স্কুলের জন্য, তোরা স্কুলের মতো পরীক্ষা দিবি। এই জন্য এটাকে আমাকে ভালো করে পড়তে হবে এবং কি ভালো করে আমাকে ওয়ার্ড নোটস জানতে হবে। এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন খুঁটিনাটি করে পড়বো আমরা। রাখি, বুঝা গেল? প্রত্যেকটা জিনিস পড়বো না কিন্তু, যেটা আমি বলছি জোর দিয়ে ওটা কিন্তু গুরুত্ব রাখবি যে এটা আমাকে জোর দিয়ে পড়তেই হবে, তাহলে ভালো রেজাল্ট হবে। টেকনিক করে আগাতে হবে। বলছি কি পাসিং ওয়ে অফ বাপু কার লেখা? নয়নতারা স্যাগেলের লেখা। তাহলে নয়নতারা স্যাগেল যে নামটা আমরা পড়লাম, তিনি একজন মহিলা লেখক। নামটা শুনে কি মনে হচ্ছে? মেয়ে লেখক নয়নতারা স্যাগেল, বোঝা যাচ্ছে? নয়নতারা স্যাগেল তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1927 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল, তিনি হচ্ছে কি একমাত্র মহিলা কি ছিল? ইন্ডিয়ান রাইটার, ভারতীয় লেখক ইন ইংলিশ, ইংরেজি সাহিত্যে। টু রিসিভ ওয়াইড রিকগনাইজেশন, তিনি গ্রহণ করেছিলেন একটা, ওয়াইড মানে কি বড় বা বিশাল, রিকগনাইজেশন মানে কি পরিচিতি। এই অবধি সবাই ক্লিয়ার? নেক্সট বলেছে হার ফিকশন ডিল উইথ ইন্ডিয়ান রেসপন্স টু ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তার কথা সাহিত্য রাজনৈতিক পরিবর্তনের ফলে সৃষ্টি সংকটের প্রতি ভারতের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা। নেক্সট বলেছে she won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1986 for her novel Rich Like Us। এই যে রিচ লাইক আস লেখার জন্য তিনি কি পেয়েছেন? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কত সালে? 1986 সালে। 1986 সালে। The text and extract from, extract মানে কি নেওয়া, extract মানে কি নেওয়া। এই গল্পটি নেওয়া হয়েছে from নয়নতারা স্যাগেল, নয়নতারা স্যাগেলের The text and extract from নয়নতারা স্যাগেল। মেমোয়ার মানে কি বললাম? স্মৃতিচারণা করে যেসব গল্প লেখা হয় তাদেরকে মেমোয়ার বলা হয়। ঠিক আছে, মেমোয়ার বলা হয়। এখানে কার স্মৃতিচারণা, কার স্মৃতিচারণার কথা বলা হয়েছে? এখানে গান্ধীজির স্মৃতিচারণার কথা বলা হয়েছে। বুঝাতে পারলো? গান্ধীজি যেহেতু মারা গেছে তার স্মৃতিচারণার কথা বলা হয়েছে। বলছে কি কোথা থেকে নেওয়া হয়েছে এই গল্পটি? পার্সিয়ান এন্ড চকলেট কেক। এই লাইনটা একটু দাগিয়ে নিবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। বলছে কি এই কোশ্চেনটাও দিতে পারে, তাহলে কি বলতে পারে যে এই যে পাসিং ওয়ে বাপু কোথা থেকে নেওয়া হয়? রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি। বলছে কি এই গল্পটার মধ্যে দিয়ে গান্ধীজি মৃত্যুর পর যে সব ঘটনাগুলি ঘটে চলেছে সেগুলো সম্পর্কে লেখা আছে বা আমরা পড়ব। ইট ভিভিডলি ডেসক্রাইব, ভিভিডলি মানে কি উজ্জ্বল বা পরিষ্কার বা স্বচ্ছতার সাথে বা স্বচ্ছভাবে আমরা কি বর্ণনা করব। ডেসক্রাইব মানে কি বর্ণনা করা। নট অনলি দ্য অথর, বলছি এখানে লেখকের শুধুমাত্র লেখকেই নয়, পার্সোনাল সেন্স অফ লস। বলছে এখানে এই যে গান্ধীজি মারা গেছে, এই গল্পে গান্ধীজি কি হয়েছে? মারা গেছে। এই যে গান্ধীজি মারা যাওয়ার পর যে গান্ধীজি একাই শোকাহত, একাই মনে যে কষ্ট পাচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে কে কষ্ট পাচ্ছে? নেক্সট লাইনে বলেছে বাট অলসো, কিন্তু দ্য কালেকটিভ গ্রিপ অফ এন্টায়ার নেশন এট পাসিং ওয়ে অফ মহাত্মা গান্ধী। বলছে গোটা জাতি, গোটা দেশ সবাই শোকাহত ছিল গান্ধীজি মৃত্যুর খবরের কথা শুনে। তাহলে এই অবধি আমরা পরিষ্কার বুঝতে পারলাম লেখক পরিচিতি। হু ইজ নয়নতারা স্যাগেল? নয়নতারা স্যাগেল কে ছিলেন? এবার চলে যাব আমরা কোথায়? চলে যাব গল্পে, পাঠে চলে যাব। চলো। I was having tea at home on the evening of 30th January 1948. বলছে when I was called to Birla House by an urgent telephone. By an urgent telephone. 1948 সালের জানুয়ারি মাসের কত তারিখ? 30 তারিখ। সন্ধ্যাবেলা লেখক বাড়িতে চা পান করছিল। ঠিক আছে? when, যখন বা ওই মুহূর্তে I was called to বিড়লা হাউস, বিড়লা হাউস থেকে একটা কি আসলো? ফোন আসলো। ঠিক আছে?
আগেকার ফোন গুলো আছে না, বড় বড় ফোন গুলো টিভিতে দেখি পুরো সময় ক্লিং 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 করে বাজে আর ফোনটা নাচে। হ্যাঁ, আগে কিন্তু ওইরকমই ফোন ছিল, এখনকার মতন মোবাইল ফোন নয়। মানে যারা যারা একদম সম্ভ্রান্ত ফ্যামিলি, যারা একদম হাইফাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তাদের কাছেই কিন্তু ফোন থাকতো, সবার বাড়িতে কিন্তু ফোন থাকতো না। ঠিক আছে, তো বলছি কি, when I was called to বিড়লা হাউস, আমার কাছে বিড়লা হাউস থেকে ফোন আসলো বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। কলটা কি ছিল? জরুরি কল ছিল, বুঝা গেল, টেলিফোনের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে মারা হয়েছিল অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। গান্ধীজি কোথায় ছিল? প্রেয়ার মিটিং, মানে প্রার্থনা মিটিং এর পথসভায় তাকে কেউ যেন সামওয়ান শট গান্ধীজি, কেউ যেন গান্ধীজিকে মেরে ফেলেছে। I was numb with shock as I got into the car. বলছে I was numb মানে কি আমি অসাড় হয়ে গেছিলাম। দেখ, যখন তোর পরিবারের ফ্যামিলির বাবা মা মারা যাবে, আমি বলছি না যে সত্যি মারা যাক, আমি একটু জাস্ট উদাহরণ হিসেবে বলছি, তার মনে কিছু নিস না। তখন না তোর মানসিক পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যাবে যে তুই কথা বলতে পারবি না, ঠিক কি না? আমরা দেখেছি, আমরা বাস্তবে আমরা ভুক্তভোগী নই, কারণ আমাদের প্রত্যেকের বাবা মা বেঁচে আছে, তাই না? কিন্তু এখানে লেখক বলতে চাইছে যে যখন আমাদের কেউ রিলেটিভ এরকম বাবা মা কেউ মারা যায়, তাহলে আমাদের পরিস্থিতিটা এমন হয়ে যাবে, আমাদের বাক শক্তি হারিয়ে যাবে। ওটাকে বলেছে নাম, মানে অসাড় হয়ে যায়, চুপচাপ নিস্তব্ধ। হ্যাঁ, ওর কষ্ট হচ্ছে, হ্যাঁ ওর খুব খারাপ লাগছে, কিন্তু প্রকাশ করতে পারছে না ভালো লাগা খারাপ লাগাটা। তারপরে কি বলেছে? As I got into the car, কখন এই খারাপটা লিখেছে? যখন এই ফোনে শুনেছে যে গান্ধীজি আর নেই, গান্ধীজিকে শুট করা হয়েছে, তখন ওই গাড়িতে ওঠার সময় ওই অসাড় হয়ে পড়ছিল। এট দ্য বিড়লা হাউসে পৌঁছে লেখক কি দেখলো? গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির আত্মীয় পরিজন। রিলেটিভস মানে কি? আত্মীয় পরিজন, মামা পিসি ভাইপো নানা নানি যাই হোক, প্রত্যেকে কিন্তু ওখানে ছিল। এন্ড ফলোয়ার্স বলতে কারা? সবাই তো আত্মীয় হয় না, ফলোয়ার্স মানে তার অনুগামী। এই যে ফেসবুকে প্রচুর ফলোয়ার্স, সবাইকে বন্ধু? সবাইকে বন্ধু? বন্ধু নয়। সবাইকে আত্মীয়? আত্মীয় নয়। তাহলে ফলোয়ার্স, তার পরিচিতি, তিনি এতটা মহান ব্যক্তি ছিলেন যে তার পরিচিতি অনেক। কিন্তু গান্ধীজি কখনোই বলেনি যে আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার, 5 জন মেম্বার। ও ক্লাস 5 এর ক্লাসে বলেছিল, একটা গল্প আছে যে তোমার মা কতগুলো জামা কাপড় সেলাই করে দিবে, আমার 40 কোটি ভাই বোন। বাচ্চাটা হাঁ করে অবাক হয়ে গেল যে এত বড় ফ্যামিলি, 40 কোটি বলেছে না? পড়েছি আমরা। তো গান্ধীজি এরকম বড় মনের মানুষ ছিল, আমরা ওরকম বড় মনের মানুষ হতে পারবো না, একদম বাস্তব কথা। ঠিক আছে, আমরা কোনো কিছু সুযোগ যদি পাই, সরকারি অনুদান, দেন নিজের বেগে ভরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা ভাবি না যে আমি বেশি করে কেন নিয়ে যাব, আমার জায়গায় অন্য একজন পাক, এটা ভাবি না, ঠিক কি না? চলো, বলছি কি, গান্ধীজির রিলেটিভস এন্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির যে মৃত্যু দেহটা, নিথর দেহ, যে দেহ কি থাকে না, প্রাণ থাকে না, যে দেহ কি থাকে না, আর মায়া থাকে না, ওই দেহটা বিড়লা হাউসে পড়ে আছে। আর আত্মীয় স্বজন যার অনুগামী সবাই এইভাবে জড়ো হয়ে আছে, ঘিরে আছে। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুম। বলছে ওই রুমের মধ্যে যেটা সাইলেন্স, নিস্তব্ধতা কথা বলা হয়েছে। এস গান্ধীজি ব্রিথেস হিজ লাস্ট, মানে প্রত্যেকেই একদম নিস্তব্ধ ভাবে আছে, কেউ হাসাহাসি করছে না, কেউ কথা বলছে না, কেউ চিৎকার করছে না, একদম সাইলেন্স, পুরো সাইলেন্স। বলছে কি, ওয়ার্ডস অফ বাবুজিস ডেথ হ্যাড স্প্রেড। এই যে বাবুজির মৃত্যুর খবরটা, ওয়ার্ডস অফ বাবুজিস ডেথ মানে কি, বাবুজির মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিসের মতো ছড়িয়ে পড়েছিল? লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, আগুনের শিকার মতো চলে গেছিল। দেখবি আগুনের সঙ্গে লাগলে দেখতে পাবি, আগুন কোনো জায়গায় জ্বালিয়ে দিলে, কোনো পাটকাঠিতে আগুন জ্বালিয়ে দিলে, তার মধ্যে যদি খালি পেট্রোল ছড়িয়ে দেওয়া হয়, তাহলে আগুন থাকবে না, আগুন বলবে আমি পাগলা হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে গান্ধীজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল দিল্লিতে। বোঝা গেল? এক কথা বলবি না তামার নাম। সেট গ্রুপ অফ মেন এন্ড ওমেন,
বলছে কি সেট গ্রুপ অফ মেন অ্যান্ড ওমেন কারা বলা হয়েছে, ছেলে মেয়ে প্রত্যেককে কি হয়েছিল, তাদের মনে দুঃখ হয়েছিল, গান্ধীজি যে আর নাই বেঁচে নাই, এই জন্য তাদের কি হয়েছিল, দুঃখ হয়েছিল। হেড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা পুরো বিড়লা হাউসটাকে ঘিরে নিয়েছিল। বোঝাতে পারছি? সেট গ্রুপ অফ মেন যারা প্রত্যেকেই ছেলে মেয়ে শোকাহত ছিল, তারা কি বিড়লা হাউসটাকে ঘিরে নিয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালার যদি কথা আমি বলি, হ্যাঁ, ওয়ান কুড সি, তুমি দেখতে পাবে ব্রাউন ব্লার ফেস। উই আর নট হোয়াইট, উই আর নট ব্ল্যাক। তাহলে কি আমরা সাদাও নই, আমরা কালোও নই, আমরা কিরকম দেখতে, বাদামি রঙের কালার আমার প্রত্যেকের। দেখ এখানে আমরা যারা আছি, ফর্সা কারা, হোয়াইট কালার কারা, আমেরিকানদের দেখবি ওদের চামড়া সাদা, আমরা সাদা কেউ আছি এখানে? আমরা একদম ডার্ক আছি। ডার্ক কোথাকার লোক আছে? আফ্রিকা। আফ্রিকা, ওরা একদম ডার্ক, ওদের স্কিন কালার আছে ডার্ক। তো এই বলছে যে প্রত্যেকটা জানালা দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকটা জানালা দিয়ে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের মুখটা যদি আমি তাকাই, সেটা কি হয়েছে, ব্রাউন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। কেন? গান্ধীজির জন্য কান্না করেছে, আর কান্না করার পরে মুখটা কত সুন্দর লাগে সেটা তোরা নিজেই বুঝতে পারছিস, তাই না? দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো সাউন্ড করেনি, শব্দ করেনি। অতএব তোমরা ক্লাসের মধ্যে শব্দ করবে না, ঠিক আছে? দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, বলে সাইলেন্সটা এতটাই আনন্যাচারাল, অপার্থিব। আনন্যাচারাল মানে অপার্থিব। সত্যি করে বলছি, কোনো ফ্যামিলিতে কেউ যদি কোনো অঘটন ঘটে যায়, তারা নিস্তব্ধ হয়ে যায়, এবং যারা ফ্যামিলির পাশে যারা আসে, এটা তো বিয়ে বাড়ি না যে সে নাচাকোতা করবে, এটা একটা মৃত বাড়ি, তাই না? তো সেই জন্য বলছি কি সাইলেন্সটা হচ্ছে আনন্যাচারাল সাইলেন্স। It was as if time stood still for those few minutes, বলছে এই যে সাইলেন্সটা কিছু সময় ধরে চলতে লেগেছিল, বা কিছু সময় ধরে ছিল।